কলকাতার একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 চুক্তি বাতিল করেছে বাংলাদেশ, জানালো ভারতীয় গণমাধ্যম। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বলেন রিজওয়ানা হাসান। নির্বাচন বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। ক্ষমতায় গেলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি, বলেন রুহুল কবির রিজভী। এবং ঈদ সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতেই দাম বৃদ্ধি বলছেন সংশ্লিষ্টরা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের একটি কোম্পানির সঙ্গে 2,10,00,000 মার্কিন ডলারের মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। গতকাল ভারতের প্রথম সারির একাধিক সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানা গেছে। বলা হয়েছে, চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক এই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য 2,10,00,000 টাগবোট কেনার কথা ছিল বাংলাদেশে। গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। গত বছরের জুলাই ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি ও বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগবোট কেনার চুক্তিটি হয়েছিল। 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে $500 মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি সই হয়। সেই চুক্তির আওতায় এই টাগবোট ছিল প্রথম বড় ক্রয়াদেশ। কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না, ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যেই নির্বাচন হবে, একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ ও নদী রক্ষার্থে বুড়িগঙ্গা ও তুরাগ সহ 4টি নদী স্থায়ীভাবে দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক এবং এডিবির সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। মেহরাব সুমনের রিপোর্ট। পরিবেশ দূষণে মানব সভ্যতার উপর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে। 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসব এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে রিলিজ করে দেব। মোট 4টি প্রজাতি প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার কাজটা আমাদের সময়ই করে দিয়ে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই সরকারের হাতে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। মধুপুর সহ দেশের 4টি শালবন এবং প্রতিটি বিভাগে একটি করে নদী পুনরুদ্ধার করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা উদ্যোগ নিয়েছি কয়েকটা বিশেষ প্রজাতি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্যের হাতে বন্দর করিডোর দেয়া এবং নির্বাচনকে বিলম্বিত করা সংস্কার চায় না বিএনপি। সরকারকে অস্থিতিশীল করে এমন সংস্কারও তারা চান না বলে জানান তিনি। সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সভায় একথা বলেন জয়নুল আবদিন ফারুক। তিনি প্রশ্ন করেন, 9 মাসেও কেন সংস্কার করতে পারল না অন্তর্বর্তীকালীন সরকার? কাদের পরামর্শে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, এমন প্রশ্ন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন জয়নুল আবদিন ফারুক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আগস্টে শহীদ এবং আহতদের
পরিবারের দায়িত্ব নেবে। গতকাল নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌবা এলাকায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আরমানের সন্তানদের এতিমখানায় দোয়ার খবর জানতে পেরে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দেওয়ার পর সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তারা শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া উচিত। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছে সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবি ট্রাকে করে আবার পণ্য বিক্রি শুরু করেছে, কিন্তু পণ্যের বাড়তি দাম নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, টিসিবির প্রতিটি পণ্যের দাম আগের চেয়ে 20 থেকে 30 টাকা বেড়েছে। অন্যদিকে টিসিবি বলছে ভর্তুকি কমাতেই সরকার দাম বাড়িয়েছে, তবে ফ্যামিলি কার্ডধারীরা আগের দামেই পণ্য পাচ্ছেন। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। সারা দেশে প্রতিদিন 690টি ট্রাকে করে সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। কিন্তু টিসিবির পণ্যের বর্তমান দাম আগের চেয়ে প্রায় 20% বেশি। এ কারণে স্বল্প আয়ের গ্রাহকরা জানিয়েছেন ক্ষোভ ও হতাশার কথা। 100 টাকা করে আগে তেল ছিল, এখন 35 টাকা 135 টাকা প্রতি লিটারে। তাহলে 35 টাকা বাড়লো না? 2 লিটার তেল আগে আমরা 200 টাকা নিতাম, এখন 270 টাকা নিতেছি। নয়সা করতেছে, লোকজন হরানি করতেছে। আগে তেল ছিল 200 টাকা, এখন তেল হয়েছে 270 টাকা। আগে ডাল ছিল 60 টাকা, এখন নিতেছে 80 টাকা করে। চিনি ছিল 60 টাকা করে, চিনি নিতেছে 85 টাকা করে। তাহলে এত বাড়তে হলে আমরা সাধারণ কিভাবে নেব, কিভাবে নিয়ে খাবো, বাঁচুম কিভাবে? টিসিবির কর্মকর্তারা বলছেন, সরকার ভর্তুকি কমাতে পণ্যের দাম বাড়িয়েছে। ট্রাকগুলোতে যেন একটা সুশৃঙ্খলতা থাকে, কারণ এই প্রতিটা ট্রাকে যেন বাইরে নিয়ে এটা বিক্রি করে না দিতে পারে মানুষ, অথবা কোনো আমাদের ডিলারদের মধ্যেও কেউ যেন অসাধুতা করার চেষ্টা না করে বা চিন্তা না করে। এই সমস্ত সার্বিক বিষয় মিলে এবং সর্বোপরি সরকারের কিছুটা ভর্তুকি কমিয়ে এনে সুশৃঙ্খলতা আনার জন্য এই কাজটা করা হয়েছে। বাজারে পণ্যের উচ্চ দামে এমনিতেই সাধারণ মানুষের নাভিশ্বাস, তার উপর বেড়েছে টিসিবি পণ্যের দাম। একে মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন সাধারণ মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নাটোরের মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে 3 কর্মচারীর নিয়োগ নিয়ে চলছে জোর সমালোচনা। অবৈধ নিয়োগের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে নিয়োগ প্রক্রিয়ায় উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্যদের স্বাক্ষর জালিয়াতির প্রমাণও মিলেছে। রতনারী তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গেল 9 এপ্রিল মৌখাড়া উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে জুবায়ের কাজী, অফিস সহকারী হিসেবে নাজমুল হক ও নৈশ প্রহরী পদে রুবেল হোসেন যোগদান করেন। নিয়োগ প্রক্রিয়ার 1 বছরের বেশি সময় পরে কর্মস্থলে যোগদান করেন ওই 3 জন। এর আগে তাদের দেখেননি শিক্ষার্থীরা। আমরা যে নাজমুল ভাই সহ 3 জনকে দেখছি মাসখানেক আগে থেকে স্কুলে আসছে, তার আগে আমরা দেখিনি তাদেরকে। এসব কর্মচারীরা কবে, কোথায় নিয়োগ পরীক্ষা হয়েছে তা জানেন না কেউ। প্রধান শিক্ষক ও তার সহযোগীদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি। আমি মৌখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রথম সার্কুলারে আমি আবেদন করছিলাম, তারপরে আমাকে আর ডাকা হয়নি। যারা ম্যানেজিং কমিটির বিভিন্ন পদে ছিল, ওনারা একজনও জানে না যে এটা নিয়োগ হয়েছে। প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর নানা জটিলতায় নিয়োগের নির্ধারিত 6 মাসের মেয়াদ শেষ হয়ে যায়। পরে 2024 সালের 4 আগস্ট একই প্রক্রিয়ায় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্যদের স্বাক্ষর জাল করে গায়েবী নিয়োগ বোর্ড দেখিয়ে 3 জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। প্রাথমিক তদন্তে স্বাক্ষর জালিয়াতি ও গায়েবী নিয়োগ বোর্ডের সত্যতাও মিলেছে। মৌখাড়া হাই স্কুলের নিয়োগের বিষয়ে আমি ছিলাম না। এখন যদি আমার স্বাক্ষর ওখানে কেউ
শো করে তাহলে সেটা জাল স্বাক্ষর। উনি আমাদের কাছে যে ব্যাখ্যাটি দিয়েছে সেটি আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি এবং যার প্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্ত কমিটি যে রিপোর্টটি পাঠাবে এটা আমরা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব এবং সার্বিকভাবে আমরা তার বিরুদ্ধে এই নিয়োগটা যে বানোয়াট বা ভুয়া এর বিরুদ্ধে আমরা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানে আছি। তবে স্বাক্ষর জালিয়াতি ও নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ অস্বীকার করেন প্রধান শিক্ষক। 25 সেপ্টেম্বর 2023 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে 2 জানুয়ারি 2024 সালে নিয়োগ বোর্ড গঠন করা হয়। 9 তারিখে নিয়োগ দেওয়া হয়। রাজনীতিক যারা ছিলেন তারা আমাকে চাপ দিয়ে বিজ্ঞপ্তি দিতে বাধ্য করেছে। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার মুড়িয়া নামক স্থানে ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার আব্দুল সালাম ও মির্জাপুর উপজেলার এসএম আলম। কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই 2 জন মারা যায়। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষা ও আদর্শ শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার AM মাহবুদ্দিন খোকন। নোয়াখালীর মদিনাতুল নুরানী মাদ্রাসা বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, গত 15 বছর শিক্ষার্থীরা আওয়ামী লীগ দ্বারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি থেকে বের হয়ে আগামী দিনে প্রতিহিংস রাজনীতি বন্ধ করতে হবে। অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম সহ আরও অনেকে এই সময় উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জের নাগর ইউনিয়ন পরিষদে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইফটিজিং, কুসংস্কার, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নাগর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকারের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন অফিসার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হান্নান মোল্লা, ওবায়দুর রহমান সহ আরও অনেকেই। সিরাজগঞ্জের চলনবিলের তারাশের রানীহাটে 3 দিনব্যাপী প্রাচীনকালের মাদারের মেলা অনুষ্ঠিত হয়েছে। জ্যৈষ্ঠ মাসের 7 থেকে 9 তারিখ পর্যন্ত মাদারের মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে মেলাটি অনুষ্ঠিত হয়েছে। মেলায় সারা দেশ থেকে ব্যবসায়ীরা নানা জিনিসপত্র বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। মানুষরা তাদের আত্মীয় স্বজনকে মেলা উপলক্ষে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। মেলায় জাদু প্রদর্শনী ও নানা রকমের আকর্ষণীয় খেলার আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। তবে মেলায় আসা ব্যবসায়ীদের থেকে বেশি টাকা খাজনা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন, দলের নিবন্ধন প্রক্রিয়ার কার্যক্রম বিষয়ে গাইবান্ধা জেলার সকল উপজেলার সংগঠকদের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠন নাজমুল সোহাগ সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ গালিব, সাদিয়া ফারজান দিনা, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ সহ জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের জাতীয় নাগরিক পার্টির বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাইবান্ধার বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিদ হাসান জীবন। শরীয়তপুরের নৌরিয়া গুলমাইজ গ্রামে পারিবারিক শত্রুতার জেরে বাড়ি নির্মাণে থানায় অভিযোগ সহ নানা বাধার শিকার হচ্ছেন বাবুল হাওলাদার। তিনি বলেন, তাদের 3 ভাইয়ের মধ্যে আপোষ বঞ্চনামা চুক্তি অনুযায়ী তার জমিতে বাড়ি নির্মাণ করেছেন তিনি। হঠাৎ চুক্তি ভঙ্গ করে তার ভাই সালাম হালদার থানায় অভিযোগ করে বহিরাগত শক্তি প্রয়োগ করে বাড়ি নির্মাণের কাজ বন্ধ করেন। ভুক্তভোগী বাবুল হাওলাদার থানায় ও শরীয়তপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, নির্মাণ কাজ বন্ধ থাকায় কয়েক লাখ টাকার নির্মাণ সামগ্রী নষ্ট হয়েছে। এই বিষয়ে নড়িয়া থানার অফিসার ইনচার্জ আসলামউদ্দিন মোল্লা বলেন, ঘটনার বিষয়ে পাল্টাপাল্টি 3টি জিডি করা হয়েছে, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ রাজু নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল ও বাউন্ডারি দেয়াল ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিনের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন ছত্রছায়ায় এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এদিকে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মহিউদ্দিন বলেন তার জমিতে দেয়াল নির্মাণ করার কারণে দেয়াল ভাঙা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুল আলম জানান, থানায় মীমাংসার জন্য 2 পক্ষকে বসালে উভয় পক্ষেরই কাগজের সমস্যা আছে বলে জানা যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার উদ্দেশ্যে প্রণোদিতভাবে জড়িয়ে হয়রানির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আখিনুর চৌধুরীর পরিবার। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করলেও একটি রাজনৈতিক দলের নাম দিয়ে তাকে মামলায় ফাঁসিয়ে 52 দিন কারাভোগ করান। গত 16 মে আবারও একটি মামলায় তাকে ফাঁসানো হয়েছে, যা বাদী জানিয়ে না আসামি কারা। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় প্রশাসনের কাছে মামলাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ বিষয়ক কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রৌশনুল কাউসারের সভাপতিত্বে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদি হাসান। এই কর্মশালা শেষে ব্যুরো ধান সংগ্রহের অনলাইন অ্যাপসের নিবন্ধনকৃত কৃষকদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্রডকাস্ট ফেয়ার 2025। কেবল টিভি সম্প্রচার ও যোগাযোগ শিল্পের গুরুত্বপূর্ণ লোকদেরকে একত্রিত করার জন্য এই আয়োজন করা হয়েছে। ছুটির দিন হওয়ায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলায় আজ দর্শনার্থীদের ভিড় ছিল অনেক বেশি। গতকাল মেলার উদ্বোধন করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন BSCL এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান, অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু সহ আরও অনেকেই। রাজধানীর বংশাল পুলিশ ফাঁড়িতে জব্দের পর অবৈধ পলিথিন ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি অবৈধ পলিথিন জব্দ করে ফাঁড়ি পুলিশ, এরপর অজানা কারণে তা আবারও ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে ফাঁড়ি ইনচার্জ জানান, বৈধ কাগজপত্র থাকায় জব্দকৃত মালামাল ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটককৃত গাড়িটির চালক জানান, প্রশাসনকে ম্যানেজ করে তাদের এই ব্যবসা চলছে, যে কারণে কিছুটা সময় ফাঁড়িতে আটকে রাখা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, টাকার বিনিময়ে অবৈধ পলিথিন ছেড়ে দিয়েছেন পুলিশ। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে এই চক্রের কাছ থেকে মোটা অঙ্কের মাসোয়ারা নেওয়ার অভিযোগও করেন তারা। শেষ করবো এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ ছিলাম জানাবো আরও একবার। কলকাতার একটি কোম্পানির সঙ্গে $2 কোটি 10 লাখ চুক্তি বাতিল করেছে বাংলাদেশ, জানলো ভারতীয় গণমাধ্যম। শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার, বলেন রিজওয়ানা হাসান। নির্বাচন বিলম্বিত করার সংস্কার চায় না বিএনপি। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের শহীদ এবং আহতদের পরিবারের দায়িত্ব নেবে বিএনপি, বলেন রুহুল কবির রিজভী। এবং এই সামনে রেখে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ, ভর্তুকি কমাতে দাম বৃদ্ধি বলছেন সংশ্লিষ্টরা। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।